আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব ট্যাগ কোশ্চেন বোর্ড সলিউশন। অর্থাৎ আমি এখানে যশোর বোর্ড 2022 সালে যে ট্যাগ কোশ্চেনটি এসছে সেটি আমরা এখানে সলভ করব। বন্ধুরা, আমি এর আগে প্রায় ট্যাগ কোশ্চেনের সবগুলা বোর্ড অর্থাৎ 2018 সাল থেকে শুরু করে 17 সালেরও আছে, 17, 18, 19, 20, 21 সবগুলা বোর্ডের ট্যাগ কোশ্চেন এখানে সলভ করা আছে। আপনার চ্যানেল থেকে দেখে আসবেন, সবগুলা বোর্ড সলভ করা আছে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করলাম। এখন আমাদের প্রথম কাজ হলো ট্যাগ কোশ্চেন করতে গেলে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস। আমি এটাকে এভাবে বলি, ভেরি পপুলার স্টুডেন্ট, বিপিএস, এই তিনটা ওয়ার্ড মনে রাখবেন। বিপিএস এই তিনটে ওয়ার্ড মনে রাখলে তাহলে কী হবে, প্রথম ভার্ব হবে, পরে পজিটিভ নাকি নেগেটিভ, পরে সাবজেক্ট, এটা সিরিয়ালি বলবে। আপনি ভিপিএস কথাটা মনে রাখবেন। যারা শুরু করতেছেন ইনিশিয়াল তাদের জন্য একটু কঠিন হয়, বাট যারা 1 বছর পরে এসছেন তাদের কাছে কিন্তু কঠিন না। যারা ইনিশিয়াল তাদের জন্য বললাম ভিপিএস, ভি ফর ভার্ব, পি ফর পজিটিভ নাকি নেগেটিভ, আর এস ফর সাবজেক্ট। এতে সিরিয়াল দিয়ে বলবে। শুরু করলাম 10 নম্বর ট্যাগ কোশ্চেন 2022। এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। আমরা অনেকেই ট্যাগ কোশ্চেন করার সময় অ্যান্সারটা উঠাই না, মানে কোশ্চেনটা উঠাই না, শুধু অ্যান্সার লিখি। এটা কিন্তু ভুল নিয়ম, কারণ যদি আপনি কোশ্চেনই না করেন, তাহলে আগে যদি প্রশ্ন না দেওয়া থাকে তাহলে আপনি কোশ্চেন করবেন কীভাবে? এজন্য অবশ্যই অন্যগুলার মধ্যে কোনো সমস্যা নাই, বা ট্যাগ কোশ্চেন করতে গেলে আপনাকে অবশ্যই এই যে প্রশ্ন অংশটুকু লিখতে হবে, তারপরে অ্যান্সার লিখতে হবে। নিচে আন্ডারলাইন করা বা না করা পরের হিসাব। ওকে, দেখেন এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, আমরা অর্থটা এখানে দিয়ে রাখছি, প্রত্যেকেই জীবনে গৃহাকুল। এটা অর্থ হলো যে যারা বিদেশ থাকে মূলত তাদেরকে বোঝানো হয়েছে, কারণ যারা বিদেশ থাকে তারা দেশের প্রতি বা দেশে ফেরার জন্য, তার নিজের গৃহে ফেরার জন্য মানে অধীর আগ্রহে বসে থাকে, এটাকে বলে গৃহাকুল। মানে আমি এখানে স্মৃতি বেদনাতুর বা স্বদেশে ফেরার আকুলতা। ওকে, এখন প্রথম কোশ্চেন, এখানে ইজ কেন বসলো? যেখানে ইজ কেন বসলো? ইজ এখানে বসছে যদি কোনো একটা এভরিওয়ান, এই অর্ডটার আগে যদি কোনো অর্ডার আগে ইজ, এভরি বা নো থাকে, ইভিআর হয়, এভরি, ইজ বা নো, যেমন এভরিওয়ান বা এভরিবডি হইতে পারে বা নো বডি হইতে পারে। এভরিওয়ান আপনি নিজে কল্পনা করেন প্রত্যেকেই, বাট এই এভরি বসার কারণে এখানে কিন্তু ইজ বসছে। আমরা আগে তো বুঝবো এখানে ইজ কেন বসলো। এভরি না বললে কিন্তু এখানে ইজ বসতো না। ওকে, এখন দেখেন যখন আমি ট্যাগ কোশ্চেন করব, তাহলে প্রথম হলো কার কাজ? ভার্বের কাজ, এই ভি ভার্বের কাজ। তাহলে ইজ আমি আগে ইসই লিখব। আমি আগে ভুলটাই বলি, খেয়াল করেন, আমি আগে ইজ লিখবো এখানে। ওকে, আমি ইজ লিখবো। ওকে, ভার্ব পেয়ে গেলাম, আগে ভুলটাই আমি বলি, ইজ লিখবো। ওকে, এখন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা পজিটিভ, তাহলে নেগেটিভ করবো, ইজেন্ট। ওকে, এভরিওয়ান একজন নাকি একাধিক? এভরিওয়ান কি একজন নাকি একাধিক? একাধিক। তাহলে দেখেন ইজেন্ট দে কখনো হয়? ইজেন্ট দে হয়? হয় না। ওকে, তাহলে সমস্যা কী হলো? এখানে ইজ হবে আর দে হবে। তাহলে আমাকে দে তো চেঞ্জ করার স্কোপ নাই, কারণ সাবজেক্ট চেঞ্জ করা যায় না, ভার্বটাকে চেঞ্জ করা যায়। যেমন আমি কিন্তু এখানে এভরিওয়ান, এখানে এভরি চেঞ্জ করা যাবে না, এখানে ভার্ব কিন্তু আমরা আর হওয়ার কথা ইজ হয়ে গেছে, তাহলে আমরা চেঞ্জ করলাম কোনটাকে? ভার্বটাকে। ঠিক এখানে সাবজেক্ট চেঞ্জ করার কোনো স্কোপ নাই, আমাকে ভার্বটাকে চেঞ্জ করতে হবে। এখন আমাকে এভরিওয়ান দে তো আমাকে লিখতেই হবে, সেক্ষেত্রে ইজ তো লেখার কোনো স্কোপ নাই, কারণ দের পরে ইজ বসে না, এই জন্য আমরা চেঞ্জ করে আর লিখবো। অনেকে বলে অয়ার লিখবো নাকি, না, এখানে তো প্রেজেন্ট করা আছে, এখানে তো মানে পাস্ট কোথাও না, এই জন্য আরই হবে। তাহলে আর এন দে, তাহলে কী হলো? এখানে ইজ ছিল বাট দের পরে ইজ বসে না, এই জন্য আমরা আর লিখবো। বাক্যটা পজিটিভ, তাহলে নেগেটিভ করে দিব, আর এন দে। ওকে, 2 নম্বর কোশ্চেনটি, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। হার্ডলি একটা নেগেটিভ অর্থ, এরকম আরও আছে, হার্ডলি, মিস্টেক, সিলডম, স্কার্সলি, সার্সলি, অনেকগুলো আছে। আমাদের আর প্রথম যে ভিডিওটা সেখানে এগুলো নিয়ে ডিটেলস বলা আছে, আমরা এখানে ডিটেলস বলবো না। ওকে, এই ওয়ার্ডটা নেগেটিভ, তাহলে প্রথম আমাদেরকে ভার্ব চুজ করতে হবে। এই যে ভার্ব ফরগেট, উই হার্ডলি আমরা কদাচিৎ ভুলে যাই, এটা ভার্ব। তাহলে ভার্ব পেয়ে গেলাম, এটা কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট করা আছে। ওকে, এরপরে কি এখানে এস আছে? নাই, তাহলে এখানে ডু আসবে। যদি বি ভার্ব, এম ইস আর, অজার বা মডাল ভার্ব, ক্যান কুড এগুলো না থাকে, তাহলে মুখস্থ ডু, ডিড বা ডাস। যেহেতু ফরগেট ওটা প্রেজেন্ট এবং এখানে এসও নাই, তাহলে ডু আসবে। বাক্যটা পজিটিভ মনে হচ্ছে, কিন্তু বাক্যটা কিন্তু আসলে নেগেটিভ। এই হার্ডলি অর্ডটার দ্বারা
এই হার্ডলি অর্থটা দ্বারা নেগেটিভকে বোঝানো হয়। হার্ডলি মানে কম কম, আমরা খুব মানে ভুলে যাই, কম কম, কম ভুলে যাই, মানে ভুলি না আর কি। কম কম মানে কি, ভুলি না, আমরা কম ভুলে যাই, নেগেটিভ অর্থ, এই জন্য এখানে নটটা হচ্ছে না। আর এখানে উই সাবজেক্ট, উই আছে, তাহলে ডোন্ট উই না হয়ে ডু উই হবে, কারণ এখানে নেগেটিভ আছে, আমাকে পজিটিভ করতে হবে। আমার কিন্তু অ্যান্সার এখানে দেওয়া আছে, আমরা খুব কমই সোনালী অতীত ভুলে যাই, তাই না? 3 নাম্বারটি, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং আস। দ্য মেমোরিজ, স্মৃতিগুলো অফ চাইল্ডহুড, শৈশবের, আর অলওয়েজ, সর্বদা, হান্টিং মানে শিকার করা, এখানে আমাকে তাড়িত করা, মানে আমাদের শৈশবের স্মৃতিগুলো আমাদেরকে অল টাইম মনে করে, এটা বোঝানো হয়েছে। এখন ভার্ব, আমাদের প্রথম কাজ ভার্বের কাজ, ভার্ব আর পেয়ে গেলাম, ওকে আর লিখি। এখন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? দেখেন তো কোথাও নেগেটিভ নাই, আমাদের শৈশবের স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে বেড়ায় বা মানে সবসময় মনে করাই দেয়, এটা পজিটিভ, তাহলে আমাকে আর এন নেগেটিভ করে দিব, পজিটিভ হলে নেগেটিভ করে দিব, আর নেগেটিভ হলে পজিটিভ করে দিব, তাহলে আমরা আর এন লিখবো। এখন দ্য মেমোরিজ, স্মৃতিগুলা, দ্য মেমোরিজ মানে স্মৃতিগুলা, একটা নাকি একাধিক? একাধিক, তাহলে আমরা এখানে দে লিখবো। ওকে, 2 নাম্বার কোশ্চেন, দ্য সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ডহুড আর কালারফুল। দ্য সুইটেস্ট মানে সুমধুর বা শৈশবের মধুর স্মৃতিগুলা, অফ চাইল্ডহুড শৈশবের, আর কালারফুল মানে রঙিন, মানে শৈশবের মধুর স্মৃতিগুলো আমাদের কাছে রঙিন। এখন আবার দেখেন ভার্ব খুঁজেন, এই যে আর ভার্ব পেয়ে গেছেন, আপনি বাক্যটা থেকে আগে দেখবেন যে অ্যামিসার, অজার, শ্যাল শুড, ক্যান কুড এই ভার্বগুলো আছে কিনা, না হলে দেখবেন যে প্রিন্সিপাল ভার্ব, যেমন এখানে ছিল, এটা ছিল এখানে ফরগেট, এরকম আছে কিনা সেটাকে আগে কাউন্ট করবেন। তাহলে আমরা এখানে আর পেয়ে গেলাম, আর এন বসে গেল। আর এখন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা পজিটিভ, তাহলে নেগেটিভ করে দিই আর এন। দ্য সুইট মেমোরিজ একাধিক, তাহলে দে বসে গেল। এটা বোর্ডটাতে ইজি এসছে, যদিও আমিও যশোর বোর্ডের স্টুডেন্ট। খেয়াল করি এই নাম্বার কোশ্চেনটি, মানে এখনই স্টুডেন্ট না, কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি অনেক আগে। ওকে, লাস্ট নাম্বার কোশ্চেনটি, হু ফরগেটস দিস মেমোরিজ। হু ফরগেটস দিস মেমোরিজ। এখন দেখেন আমরা ভার্ব পেয়ে গেলাম ফরগেটস, এস বা ইএস আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো ভার্বের কাজ, তাহলে যেহেতু ফরগেট আছে আমরা এখানে ডাস লিখবো, একটু বুঝেন আগে তারপর খেয়াল করি, ডাস লিখবো। বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ? বাক্যটা পজিটিভ, তাহলে নেগেটিভ করবো, তাহলে ডাজেন্ট লিখবো। এখন দেখেন হু, একটা ইম্পর্টেন্ট জিনিস, এই হু অর্থটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, ইন্টিগ্রেটিভ করার জন্য বলছে এখানে, হু অর্থটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে এভরি অন বা এভরিবডি আসে। আবারও বললাম, হু অর্থটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে এভরি অন বা এভরিবডি আসে। এখন দেখেন আপনি নিজেই বুঝে বলেন, হু ফরগেটস মানে এই স্মৃতিগুলো কে ভুলে যায়? কেউ বলে না, সবাইকে বোঝানো হয়েছে। তাহলে হু দ্বারা কাকে বোঝানো হলো? এভরিওয়ানকে। ঠিক যদি আমরা এভরিওয়ান থাকে এই বাক্যটাকে যদি আমরা ইন্টিগ্রেটিভ করতে যাই তাহলে হু নিয়ে আসতে হবে। তার মানে কি বললাম, হু থাকলে হু এর পরিবর্তে এভরিওয়ান বা এভরিবডি বসে। তাহলে আমরা এই জন্য এখানে ডাস না লিখে আমাদেরকে ডু লিখতে হবে। আবার বললাম, হু যেহেতু আছে তার জন্য এভরিওয়ান বসে, আর এভরিওয়ানের প্রোনাউন হিসেবে দিয়ে আসবে, আর যখনই দিয়ে আসবে আমার এখানে ডাস কখনোই লেখা যাবে না, যেহেতু ফরগেট ছিল যেমন ডাজেন্ট হওয়ার কথা। কিন্তু আমি আগেই বললাম সাবজেক্ট চেঞ্জ করার কোনো স্কোপ নাই, চাইলে আমি ভার্বটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে ডাস না লিখে আমরা ডু নট লিখবো। তাহলে প্রথমত আমাদের কাজ হলো ভার্বের কাজ ডোন্ট, তারপরে ডু, তারপরে ভার্ব পজিটিভ, তাহলে নেগেটিভ করে দিব ডোন্ট, আর এখানে ছিল সাবজেক্ট হলো হু, এর জন্য দিয়ে আসছে। এই অর্থটা যদি মনে রাখেন, ভিপিএস ভেরি পপুলার স্টুডেন্ট, প্রথমত ভার্বের কাজ, পরে পজিটিভ নাকি নেগেটিভ, পরে সাবজেক্টের কাজ, তাহলে ট্যাগ কোশ্চেন করা আপনার কাছে একদম পানির মতো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।